পার্ট 2 মানে 25টা প্রশ্ন শেষ করে আর পরের 25টার মধ্যে আমরা আসছি। এবার তাহলে দেখি আমরা জিনিসটা আবারও, কোন অ্যাসিডটির অনুবন্ধী ক্ষারক সবচেয়ে দুর্বল হয় আর কি। আচ্ছা, যদি আমরা একটা জিনিস বলে রাখি, দুর্বল যদি অ্যাসিড হয়, আচ্ছা আগে এটা না বলে রাখলে অ্যাসিড শুধু বলে রাখি আর কি। ধরো অ্যাসিড হইলেই কি পাওয়া যাবে, অ্যাসিড হইলেই তার ক্ষেত্রে অনুবন্ধী ক্ষার পাওয়া যাবে। এটাকে এইভাবেই লিখি। আমরা কি বললাম, তোমার কাছে যদি একটা অ্যাসিড থাকে তার থেকে তুমি কি পাবা, তার থেকে তুমি অনুবন্ধী ক্ষার পাবা, অনুবন্ধী ক্ষার বা ক্ষারক ধরো এটা পাবা আর কি এরকম। সেই অ্যাসিডটা যদি উইক হয় তাহলে সেক্ষেত্রে এইটা হবে কেমন, তাহলে অনুবন্ধী ক্ষারক হবে হচ্ছে স্ট্রং। আবার সেই অ্যাসিডটা যদি স্ট্রং হয় তখন এটা তাহলে কেমন হবে, এটা হবে হলো উইক, এটা হবে তখন উইক। এটা মাথায় রাখতে হবে, তাহলে দেখবে সব জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে। এখন আসি আমাদের কাছে যে অ্যাসিডগুলো দেওয়া আছে, এই সবগুলো কেমন, জৈব অ্যাসিড দেওয়া আছে না, এক্ষেত্রে আমাকে বলতে পারে ঘটনাটা, জৈব অ্যাসিডগুলো দেখতে কী রকম, জৈব অ্যাসিডগুলো দেখতে হচ্ছে এই রকম, ঠিক এই রকমভাবে আছে, এইরকম। এর সাথে আমরা একটা কাজ করছি, এইখানে আমরা কাজ করিনি, এটা ওরা দিয়ে দিচ্ছে যে এখানে একটা ক্লোরিন অ্যাড করছে, এরকম করে মোট 3বার ক্লোরিন অ্যাড করছে, মোট এদিকে করে সে আরও 2টা ক্লোরিন অ্যাড করে সে মোট 3টা করে ক্লোরিন এখানে অ্যাড করছে, 3টা করে সে ক্লোরিন অ্যাড করছে, এই মাঝখানে একটা স্টেপ ধরে বাদ দিচ্ছে আর কি। এটা হচ্ছে তার কাজ, এটা হচ্ছে প্রশ্ন। এখন আমরা দেখি যে এদের মধ্যে কোনটা তীব্র অ্যাসিড হবে, যে যত দ্রুত H+ দান করতে পারবে সেটা তত তীব্র অ্যাসিড। এখন H+ দান করবে কিভাবে, এই যে CH3 যখন যুক্ত থাকে তখন সে ইলেকট্রনটা দান করে সামনের দিকে, তাহলে তখন কি হলো, এই OS এর মধ্যে ইলেকট্রন ঘনত্ব কি হয়, এই OS এর মধ্যে ইলেকট্রন ঘনত্ব আগের তুলনায় বাড়ে, যদি ইলেকট্রন ঘনত্ব বাড়ে তাহলে অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার যে মানের পার্থক্য, এই পার্থক্যটার মধ্যে হ্যাঁ, তখন কি পার্থক্যটা বেশি থাকলো না তো, কারণ ওখানে ইলেকট্রন তো বেশি দিয়ে ফেলছে সে, তখন তো এইটার থেকে H+ দ্রুত বের হবে না, H+ কী হবে, কম পরিমাণে বের হয়েছে। বাট যদি আমি এইখান থেকে যাইতাম, এই যে ক্লোরিন যুক্ত থাকা মানে কি ইলেকট্রনটা সে নিজের দিকে টানতেছে, তখন এইখানকার মধ্যে ইলেকট্রন ঘনত্ব তাহলে কি হয়, ইলেকট্রন ঘনত্ব তাহলে কমে। ইলেকট্রন ঘনত্ব কমা মানে কি, এখান থেকে দ্রুত সে H+ দান করবে। আরও যত বেশি ক্লোরিন যুক্ত থাকবে তত সহজে বা বেশি পরিমাণে সেই ইলেকট্রন কি করবে, দান করবে আর কি। তাহলে সবচেয়ে তীব্র অ্যাসিড কোনটা, তাহলে এটা হচ্ছে সবচেয়ে তীব্র, এটা হচ্ছে সবচেয়ে তীব্র অ্যাসিড, তাই না। এটা হচ্ছে আমাদের কাছে কি সবচেয়ে দুর্বল অ্যাসিড, এইগুলোর মধ্যে যদি আমরা তুলনা করতে যাইতাম। এখন প্রশ্ন বলছে কি কোন অ্যাসিডটার অনুবন্ধী ক্ষার দুর্বল হবে আর কি। আমরা বলছিলাম কি দুর্বল হইলে দুর্বলটার ক্ষেত্রে যেটা হয় সেটা কেমন হয়, সেটা হয় হচ্ছে সবল হয়। আর তীব্রটার ক্ষেত্রে বা সবলটার ক্ষেত্রে যেটা হয় সেটা হলো কেমন হয়, সেটার অনুবন্ধী ক্ষার হচ্ছে দুর্বল হয়, তাই না। এটা বলছি তো, তাহলে তীব্রটার ক্ষেত্রে দুর্বল হবে, তাহলে কোনটা হবে, তাহলে অ্যান্সারটা হবে হচ্ছে ডি নাম্বারটা, কারণ এটা হচ্ছে তীব্র অ্যাসিড। এটার মধ্যে লিখে রাখি একটু, এটা হচ্ছে এদের ক্ষেত্রে তীব্র অ্যাসিড, এটা তীব্র অ্যাসিড কিন্তু 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 দুর্বল অনুবন্ধী, ওই কনজুগেটেড বেস দিলাম, দুর্বল অনুবন্ধী ক্ষার তৈরি করে আর কি, দুর্বল অনুবন্ধী ক্ষার তৈরি করে, কনজুগেটেড বেস তৈরি করে আর কি। ব্যাপারটা বুঝতে পারছি তো, ওকে গেল। পরের পার্টে আসো, AlCl4 এর আকার কেমন হবে, আকারের কথা বলছে এটার ক্ষেত্রে, চলো একটু দেখি তো আমরা কি বলছে আকারের ক্ষেত্রে। তাহলে কী হয়, AlC যে Al আছে, এর সাথে 3টা ক্লোরিন ছিল আগের থেকে, 3টা ক্লোরিন আছে থাকলো, এখন Cl- নামে একটা ক্লোরিন আসছে, তো সে এসে ক্লোরাইড নাম তার, তো সে এসে এখানে প্রবেশ করছে কি দিয়ে, সন্নিবেশ সমযোজী বন্ধন দিয়ে আর কি। তাহলে এবার আমরা যুক্ত করি, আর তো কিছু নাই এখানে, স্ট্রাকচারটা দেখতে তাহলে কেমন হয়, এই যে এটা যুক্ত করে দিচ্ছি আমরা, ধরো যে এইটা এখানে যুক্ত করে দিচ্ছি, আমরা এইটা যুক্ত করে দিচ্ছি দিয়ে আমরা এই যে এখানে যুক্ত করে দিলাম, আমরা দিয়ে এইখান থেকে এটা যুক্ত করলাম, তাহলে কি দাঁড়াইলো, একটা কি আমাদের কাছে একটা চতুস্তলক তৈরি হয়েছে, 4টা তল তৈরি হয়েছে। তাহলে কি হয়েছে, এটার নাম হচ্ছে টেট্রাহেড্রাল, টেট্রাহেড্রাল তৈরি হয়েছে আর কি, টেট্রাহেড্রাল চতুস্তলকীয়। তাহলে বাংলায় কি বলতেছে, চতুস্তলকীয়। এটা হচ্ছে সেই ব্যাপারটা, সবার কাছে কি ব্যাপারটা মিল পড়ছে, বুঝতে পারছো তো নাকি। মুখস্থগুলো আসলে করলে ভালো, তুমি আসলে যদি মনে রাখতে পারো, বাট বুঝে যদি মনে রাখো না, এটা সব সময় মনে রাখতে পারবো আর কি। আমি আমার পড়ানোর সময় চেষ্টা করি সবসময়ের জন্যই যে তোমার কাছে একটা মেন্টাল ইমেজ ক্লিয়ার রাখতে। তাহলে ভাই আমি তো এডমিশনের পরীক্ষার্থী, আমার কি সব মেন্টাল ইমেজ ক্লিয়ার করে কোনো লাভ আছে,
দেখো লাভ লসের ব্যাপারটা তো পরে, পরীক্ষার মধ্যে তোমাকে গিয়ে আসলে নিজের মাথায় যা সেটা রিফ্লেক্ট করাইতে হবে। এখন দুনিয়া তো সবার মেধা আসলে সমান না, যেমন ধর আমার মেধা তোমার মতো সমান না যে আমি সব মুখস্থ করে গিয়ে পরীক্ষায় যাবো আর সব দিয়ে আসবো আর কি। আমার এই জন্য কী করতে হয়, সবগুলো বুঝে 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 মাথার মধ্যে সেট আপ রাখতে হয় আর কি। তাহলে তুমি একটা কাজ করো, যদি তোমার আমার মতো কেউ থাকো যার বুঝে বুঝে সেটা মাথায় রাখতে হয়, সব মুখস্থ থাকে না, তাহলে তুমি একটা কাজ করো, আগে মেন্টাল ইমেজগুলো ক্লিয়ার রাখো, তাহলে যাই আসুক যেমনি আসুক তুমি পারবা, এই কনফিডেন্স নিয়ে সামনের দিকে আগে যাও আর কি। ঠিক আছে, চলো। এমআরআই প্রযুক্তিতে কোন বর্ণালী মিতিক পদ্ধতি ব্যবহার করা হয় আর কি। আচ্ছা, এমআরআই এর মধ্যে কীভাবে কাজ করে, মেইনলি আমাদের বডিতে যে প্রোটন থাকে, তো সেই প্রোটনটা একসাথে কাজ করে, সেই প্রোটনটার মধ্যে কি স্পিন থাকে, আমরা ম্যাগনেটিজম দিই, দিলে ওইটা আসলে আগে থেকে র্যান্ডমলি ঘোরাফেরা করে, পরে এটাকে আসলে আমরা যত ম্যাগনেটিক ফিল্ড দেবো তখন সেটা অ্যালাইন হয়, সেখান থেকে বুঝতে পারি যে আমাদের কোন সেল নষ্ট, কোন সেল আসলে অসুস্থ, এই জিনিসগুলো বোঝা যায় আর কি। চিকিৎসা ক্ষেত্রে মূলত এমআরআই কাজ করে। তো এটার মধ্যে কোন বর্ণালী মিতিক পদ্ধতি ইউজ হয়, এটার মধ্যে আসলে এনএমআর ইউজ হয়, কারণ এনএমআরটা আসলে কেমন হয়, এটা প্রোটন বেসড, ওটাও কী করে আসলে এই প্রোটনের ক্ষেত্রেই কাজগুলো করে আর কি। যদিও এনএমআর কার্বনের ক্ষেত্রে কাজ করে, ফসফরাসের জন্য কাজ করে, বাট প্রোটন বেসড এনএমআরও কিন্তু আছে, বাট এনএমআর নর্মালি এখানে কাজ করা হয় আর কি। বুঝতে পারছি? ওকে। নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স, তুমি চাইলে যাদের মনে থাকে না তাই মনে রাখতে পারো, ম্যাগনেটিজমের সাথে ম্যাগনেটিজম, সো ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং আর নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স এভাবে মনে রাখতে পারো আর কি। বুঝতে পারছি? বাট উপরে এগুলো কিন্তু না, ওগুলো কিন্তু ইউভি, মানে হচ্ছে যে স্পেকট্রোস্কোপি। আচ্ছা, তারপর হচ্ছে লাইটের সাথে কানেক্টেড আছে, এগুলো না। এবার পরেরটাতে যাই। এবার বলছে কি বিক্রিয়াটা কোন ধরনের কৌশলে সংঘটিত হয়, SN1, SN2, E1, E1CB, এগুলো কি আসলে আবার। আচ্ছা, একটু আমরা জিনিসটা খেয়াল করি, SN1 আর হচ্ছে SN2, SN1 আর হচ্ছে SN2, এই জিনিসগুলো আবার কি। এই বিক্রিয়াগুলোর ক্ষেত্রে আমাদের লাগে হচ্ছে অ্যালকাইল হ্যালাইড লাগে। আবার এই বিক্রিয়ার জন্য স্টেপ কয়টা আছে এইগুলো চাই পরীক্ষায়, স্টেপ কয়টা চাই। এই বিক্রিয়ার জন্য আসলে আণবিকত্ব কত এইটা চাই, আণবিকত্ব কত এইটা আমাদের কাছে বলে। আবার এই বিক্রিয়াগুলোর ক্ষেত্রে আবার আমাদের আরও কিছু তথ্য চাই, বা সেই তথ্যগুলোর দিকে আপাতত যাবো কি না দরকার নেই। আচ্ছা, আমি লিখে রাখি তবু একটু, নিউক্লিওফাইল অ্যাটাক করে তো এখানে, তো এই জন্য হচ্ছে নিউক্লিওফাইল স্ট্রং নাকি উইক, এরকম তথ্যগুলো চাই। এখন আমাদের কাছে সবচেয়ে বেশি যেটা চাই এই অ্যালকাইল হ্যালাইড এটা চাই। ঠিক আছে, একটা জিনিস মাথায় রাখবা, যে তোমার কাছে যদি অ্যালকাইল হ্যালাইডের মানে আর মূলকটা বেশি থাকে, আর মূলকটা, তখন ওটা কি তত বেশি স্থিতিশীল হবে, আর যত বেশি এটা কিনা স্থিতিশীল হবে তখন ওইটা ভেঙে ফেলাটা তত বেশি কঠিন হবে, আর যত বেশি কঠিন হবে তত সেটা SN1 হবে আর কি। তার মানে মাথায় রাখো, তোমার জটিল মনে হয়ে যেতেছে মনে হয়, যত আর বেশি তত SN1। ঠিক আছে, মানে আর তুমি রোলের সাথে মনে রাখতে পারো যে আমাদের ক্ষেত্রে রোল 1 হলে আমি অনেক ভালো স্টুডেন্ট এরকম, তার মানে আর যত বেশি হবে আর কি। ঠিক আছে, তো তত আসলে আমাদের জন্য আমি ভালো স্টুডেন্ট হয়ে যাবো। তাহলে আর বেশি হবে মানে কি, ধরো 3 ডিগ্রি মানে 3টা আর আছে, তারপরে হচ্ছে কি 2 ডিগ্রি আছে, তারপরে ধরো যে 1 ডিগ্রি আছে, তারপরে যে মিথাইল এরকম করে আছে। তার মানে যত ডিগ্রি বাড়বে তত SN1, আর যত ডিগ্রি কমবে, যত তোমার কাছে ডিগ্রি কমবে, যেমন ধরো তুমি এই মুহূর্তে কি করতে চাইতেছো, তুমি চাচ্ছ একটা অনার্স ডিগ্রির দিকে যাইতে, তাহলে তোমার কাছে কি ডিগ্রি বাড়াইতে যাচ্ছ না, তাহলে তুমি SN1 এর দিকে যাইতেছো। ডিগ্রি যত কম হবে তত আসলে তোমার কাছে কি SN2 এর দিকে যাওয়া, এরকম। যাই হোক, আমাদের লাইফ কিন্তু আসলে SN1 এর মতো আর কি, তাই না, যে যত বেশি ডিগ্রি বাড়তেছে তত ভালো। সো এটা জাস্ট মেটাফরিকভাবে কথাগুলো বলা। ঠিক আছে, আমাদের সাথে সামনের দিকে মুভ করি। স্টেপ কয়টা এখানে, স্টেপ হচ্ছে এখানে 2টা, এখানে স্টেপ হলো এখানে 1টা। এই 1 2 কিন্তু স্টেপ মিন করে না, এটা মাথায় রেখো, এটা হচ্ছে আণবিকত্ব মিন করে। এখানে আণবিকত্ব কত, এখানে আণবিকত্ব হচ্ছে 1, এখানে আণবিকত্ব কত আসলে 2, ইউনিমলিকুলার অ্যান্ড বাইমলিকুলার। এই নিউক্লিওফাইল এখানে কেমন হয়, এখানে হচ্ছে উইক টাইপের নিউক্লিওফাইল হয়, এখানে হচ্ছে কেমন টাইপের হয়, স্ট্রং টাইপের নিউক্লিওফাইল হয়। মেকানিজমগুলো দেখলে খুব ভালো হতো, বাট আমাদের মেকানিজম যেহেতু আসবে না, আমরা যেহেতু রিটেন পড়তেছি না, তো আমাদের কাছে তো লাগবে না। আমরা এই জন্য কী করতে চাচ্ছি, আমরা জাস্ট একটা সিম্পল ওয়েতে জিনিসটাকে রাখতে চাচ্ছি আর কি। ব্যাপারটা ক্লিয়ার কিনা বলো তো আগে, এটা কি ক্লিয়ার হয়েছে? ওকে, এবার আসো কোন বিক্রিয়া কৌশল। এইখানে যে অ্যালকাইল হ্যালাইডটা দিচ্ছে, এটা একটা অ্যালকাইল হ্যালাইড দিচ্ছে আমাদের কাছে। এই অ্যালকাইল হ্যালাইডের মধ্যে এই আর কয়টা আছে, এখানে 3টা আর আছে, তার মানে কি 3 ডিগ্রি। এই অ্যালকাইল হ্যালাইড কয় ডিগ্রি ভাইয়া, 3 ডিগ্রি। 3 ডিগ্রি যদি হয় তখন সেটা তাহলে কী হবে, তখন এটা হচ্ছে এটা SN1 হবে আর কি। বুঝতে পারছি? ওকে, তারপর একটা পার্টে যাই আমরা। এবার বলছে কি যেগুলোতে কার্যকরী মূলক কয়টা আছে, কার্যকরী মূলক মানে ব্যাপারটা যেন কীরকম, কার্যকরী মূলক মানে ব্যাপারটা হচ্ছে যারা এখানে আমাদের কাছে ওই জৈব যৌগটার বৈশিষ্ট্যগুলো প্রকাশ করতেছে, তাই না? আচ্ছা, বাট কার্যকরী মূলকের ক্ষেত্রে একটা জিনিস শুধু বাদ দিবা, কোনটা, এই অ্যালকেনের পার্ট বাদ দিয়ে হিসাব নিকাশ করবো, তাহলে দেখবো সব কিছু হয়ে গেছে। তাহলে চলো দেখি, আগে যেটা ভিজিবল আছে চোখের সামনে সেটা দেখবা। এটা কয়টা আছে, এটা আছে হচ্ছে ট্রিপল বন্ড, তাহলে এইটা একটা কার্যকরী মূলক। এই যে ডাবল বন্ড একটা আছে, তাহলে 2টা পাইছে। এই যে কার্বনিল মূলক আছে, তাহলে 3টা পাইছে।
ঠিক আছে। তাহলে এই যে আরেকটা আছে, এই যে এটার নাম কি বলো তো? এটার নাম হচ্ছে অ্যাস্টার বলতেছে আমরা আর কি, তাই না? অ্যাস্টার বলতেছে। তো এইটা একটা আছে, মোট তাহলে কয়টা হলো? 4টা। তাহলে মোট কার্যকরী মূলক হচ্ছে এখানে 4টা কার্যকরী মূলক আছে। বুঝতে পারছি তো? এখানে একটা ঝামেলা করা যাবে না। ঝামেলা মানে হচ্ছে আমাদের অনেকের মনে হয় এরকম যে এই পার্টটার সাথে এটা মানে কার্বনিল মূলক আকারে বসছে, এটা কিন্তু কার্বনিল না, এটা কিন্তু এস্টার আর কি। সো এই জন্য জিনিসটার মধ্যে খেয়াল রাখা ভালো হবে। ওকে, এবার দেখলে পরের পার্টে যাই। প্রোপিন ও বেয়ার বিকারকের মধ্যে বিক্রিয়ায় কি উৎপন্ন হয় আর কি? প্রোপিন, যদি আমরা প্রোপিন দেই, প্রোপিন মানে হচ্ছে কি? প্রোপিন মানে হচ্ছে এরকম, প্রোপিন মানে হচ্ছে এরকম থাকে 3টা কার্বনের অ্যালকিন, তার সাথে দিলাম বেয়ার পরীক্ষা মানে কি বলো তো? বেয়ার মানে পটাশিয়াম হাইড্রোক্সাইড তুমি দিতেছো পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে এরকম করে করতেছো, তাহলে কে এসে যুক্ত হবে? OH যুক্ত হবে, একটা OH যুক্ত হবে এখানে, একটা OH যুক্ত হচ্ছে এখানে, তাহলে কি তৈরি করবে? CH3 CH, একটা বন্ধন, কারণ দুটো বন্ধন ভেঙে গেল, তাই না? আচ্ছা, এখানে একটা আসবে OH, এখানে আসবে একটা OH, তাহলে দুইটা OH পাশাপাশি থাকলে তার নাম কি বলে জানো? তার নাম বলে হচ্ছে গ্লাইকল বলে, গ্লিসারিন কিন্তু না, দেখতে মনে সেম মনে হলো, এটা গ্লিসারিন না, গ্লাইকল বলে। তাহলে কোনটা হলো? প্রোপিলিন গ্লাইকল, প্রোপাইলিন বলছে, প্রোপিলিন গ্লাইকল আর কি, এরকম টাইপের, সমস্যা নেই। এবার যাই তাহলে পরের পার্টে। পিএইচ এর মান 9 থেকে 10 হইলে ফেনফথ্যালিন নির্দেশক কোন বর্ণ ধারণ করে? এটা আসলে মুখস্থ একটা পার্ট, এই পার্টটা আসলে কি বলবো এটাকে, কোনোভাবে শর্টকাট এরকম টাইপের না, তো তুমি একটু এটাকে মেমোরাইজ করে রাখবা। তো মেমোরাইজ করা ছাড়া কোনো উপায় নেই, বইয়ের মধ্যে একটা চার্ট দেওয়া আছে সেখান থেকে। তো এটা কোন কালার টাইপের হবে? এটা বেগুনি কালার হয় আর কি, এরকম। এবার যদি আমরা আসি, এই যে স্ক্যান্ডিনিয়াম অবস্থান্তর মৌল নয়, কারণ এর সুস্থিত আয়নের ডি অরবিটালগুলো আসলে কেমন? হ্যাঁ, স্ক্যান্ডিনিয়াম মানে কি? স্ক্যান্ডিনিয়াম মানে হচ্ছে সুন্দর একটা জিনিস, যদি বলি আমরা এটা কত, এটা হচ্ছে 21, এটা ইলেকট্রন বিন্যাস করলে কি হয়? 3D1 4S0 এরকম টাইপের হয়। তাহলে যদি এটা সুস্থিত আয়ন আমরা নেই, তাহলে স্ক্রিনে তাহলে কত হবে? 3+ হবে, তাহলে 3+ নেওয়া মানে তাহলে কত হইল? 3D0 4S, আচ্ছা ভুল লিখছি, এটা হচ্ছে 4S2, তাহলে এটা কত হবে? এটা তাহলে হচ্ছে 0 হবে আর কি, এরকম, কারণ এখান থেকে 2টা, এখান থেকে একটা, 3টা গেছে। বুঝতে পারছি তো? আচ্ছা, তাহলে এটার মধ্যে ডি এর মধ্যে কেমন থাকলো? একদম সুন্দর একটা 0 থাকলো আর কি। তাহলে সেটা কি? খালি মানে এই যে খালি, ঠিক আছে? ওকে, মহাখালি না, শুধু খালি। তারপরে আসতেছি 34, কোন মৌলটি সবচেয়ে বেশি পোলার? এটা ভালো প্রশ্ন একটা আর কি, সবচেয়ে বেশি পোলার। আচ্ছা, CH4 এটা বেশি পোলার কিনা? না, এটা বেশি পোলার না, এটা পোলার না, এটা হচ্ছে অপোলার। তারপরে CCl4 এটা কি পোলার কিনা? CCl4 এটা কি পোলার কিনা? না, এই দুইটাই আসলে তোমাদের কাছে কি? এই দুইটা হচ্ছে অপোলার বলছে, এই দুইটা আসলে অপোলার। পুরো যোগটা সামগ্রিক কিন্তু বলে আর কি, এটা কিন্তু বন্ধনের ক্ষেত্রে বলে নাই। পোলার কিন্তু এক্ষেত্রে বন্ধনগুলো পোলার আছে মানলাম, কিন্তু এটা সামগ্রিক যোগটার ক্ষেত্রে বলছে অপোলার, নিচ্ছি আমরা। এবার যাচ্ছে হচ্ছে এই যোগটার ক্ষেত্রে। ধরো তোমার কাছে বলছে কি রকম, যে ধরো আমরা এইভাবে জিনিসটাকে ওর গঠন আকারে আর্ট করছি, এই যে Cl, এই যে Cl, এই যে H, এই যে H, এটা একটা নিচ্ছি। আবার আরেকটা গঠন নিচ্ছি কীরকম? আরেকটা গঠন নিচ্ছি Cl, 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 এই যে একটা H নিচ্ছি আর কি। এখন ঘটনার মধ্যে আসো। আচ্ছা, এই ইলেকট্রন টান দিবে কি? ও টান দিবে, এই ইলেকট্রন টান দিবে, তাহলে এখানেও পজিটিভ সেন্টার তৈরি হয়, তাই না? আচ্ছা, তাহলে কার্বনের উপর পজিটিভ আছে, এখানকার ইলেকট্রন টান দেয় কে? কার্বন টান দেয়, এখানে কার্বন টান দেয় এখানে, তাহলে এরকম অবস্থাটা। বাট এইখানে যদি আমরা চিন্তাভাবনা করে দেখি, এই ইলেকট্রন টান দিচ্ছে, এই ইলেকট্রন টান দিচ্ছে, তার মানে কি এখানকার মধ্য থেকে আসলে কেমন ডাইপোলের পরিমাণ যেটা, এটা আসলে তখন কি হয়? কমে যায়। তাহলে এখানে আমরা সবচেয়ে বেশি পোলার তাহলে কোনটা হবে? তাহলে ডাইপোলের পরিমাণ কমে যাবে, মানে এটার ক্ষেত্রে সবচেয়ে বেশি হবে হচ্ছে এইটা, CH2Cl2 এরকম টাইপের হবে। তাহলে কোনটা হবে? এটা হচ্ছে এটা আর কি। খুব ডিটেলসে গেলাম না, ম্যাথমেটিক্স করে ভেক্টর করে বোঝানো যাবে, অত যাওয়ার দরকার নেই আর কি, এরকম করে মনে রাখবা। তারপরে আসো, হাফমল কপার থেকে কপার 2+ জারিত করতে কত ফ্যারাডে চার্জের প্রয়োজন পড়বে? তাহলে কপার থেকে 2টা ইলেকট্রন ছেড়ে দিলে কপার 2+ পরিণত হয়, এটা হচ্ছে এত। তো কত চার্জের প্রয়োজন পড়বে? তাহলে কিউ সমান আমরা জানি হচ্ছে কি NE, তাই না? কিউ সমান হচ্ছে NF4 লিখে রাখতে পারো, যদি আমরা সেটাকে আসলে কি লিখতি, ফ্যারাডে দিয়ে যদি বলি আর কি, তাই না? তাহলে এখানে আমাদের কাছে কত বলছে, আমরা যদি এভাবে না লিখে আমরা ফর্মুলা দিয়ে চলো লিখি, তোমাকে বলে দিই, তাহলে বোঝা যাবে। তাহলে বলছে কি যে হাফ মোল, তাহলে W/M সমান হইল কি জানো? IT/N
NF, আইটি ডিভাইডেড বাই হচ্ছে NF, এটা হচ্ছে আমাদের কাছে মোল সংখ্যাটা। এই মোল সংখ্যাটার পরিমাণ কত বলছে আমাদের কাছে? এটা হচ্ছে হাফ মোল বলছে, ঠিক আছে। আইটির মানটাই তো কিউ মানে চার্জ দিয়ে বের করতে বলছে। NF, এন এর মানটা কত আবার? এন এর মানটা কিন্তু এখানে কত? 2 কেন? 2টা ইলেকট্রন গেছে, সাথে এখানে কত আছে? F। আচ্ছা, তাহলে আমরা কি লিখতে পারি? কিউ সমান তাহলে কত লিখতে হয়? সুন্দর একটা 1F আসে, তাই না? তাহলে কোনটা হবে অ্যান্সারটা? 1। তাহলে অ্যান্সারটা তাহলে কোনটা হবে? অ্যান্সারটা হবে হচ্ছে এটা আর কি। ক্লিয়ার না ব্যাপারটা? ওকে, ক্লিয়ার করতে পারছি। পরের পার্টে যাই। এত পিএস কত হবে? আচ্ছা, এই প্রশ্নটা আগেও ছিল না, একটা আগের বছরেও তো ছিল এই প্রশ্নটা আর কি। তাহলে এটা ক্ষেত্রে তুমি খেয়াল করে দেখো, এটা একটা লবণ, এটা হচ্ছে আমাদের কাছে হলো অ্যাসিড। তাহলে পিএইচ এর ফর্মুলা কি? পিএইচ সমান pKa প্লাস লগ অফ উপরে হইল এন অফ সল্ট মানে হচ্ছে লবণ, এন অফ অ্যাসিড মানে হচ্ছে কি অ্যাসিডটা, এটা হলো অ্যাসিড, এটা হচ্ছে সল্ট। তাহলে আমরা pKa যদি মান বসাই মাইনাস লগ অফ 1.0 ইন্টু 10⁻⁵, এটা -5 প্লাস লগ অফ উপরেও দেখো 0.4 আছে, নিচেও দেখো 0.4 আছে। তাহলে তুমি সবগুলো কাটাকুটি যদি করে ফেলো তাহলে সব কিছু মিলে 5 আসবে। ওই সুন্দর একটা 5-এর অ্যান্সারটাই সেটা, এটা আমরা আগেও বের করছিলাম, তাই না? ওকে, পরের পার্টে যাই। 37, কোনো যৌগকে সোডিয়াম হাইড্রোক্সাইড সহকারে উত্তপ্ত করা হলে তাতে HCl যোগ করার পর সাদা ধোঁয়ার সৃষ্টি হবে আর কি। সাদা ধোঁয়ার সৃষ্টি নর্মালি কখন হয়? যখন সেখানে একটা NH2 পার্ট থাকে। কিন্তু নর্মালি তাহলে কি, যদি আমি সি দিতাম এটা কিন্তু হইতো, এই জিনিসটা কিন্তু হইতো শুধুমাত্র যদি আমি এখানে HCl দিতাম। বাট প্রশ্নটা বলছে কি সোডিয়াম হাইড্রোক্সাইড সহকারে উত্তপ্ত করার পরে এটা, তাহলে তখন সেটা অ্যান্সারটা তাহলে কোনটা হবে বলো তো ভাইয়া? এটা হচ্ছে এ নাম্বারটা হবে আর কি। কারণ এটার সাথে যখন তুমি সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া দিবা তখন এটার মাধ্যমে আসলে কি তৈরি হবে? এটা আসলে এখানে একটা জিনিস মিসিং আছে, প্রবলেমটা আসলে ওইখানেই। সেটা কি বলো তো? এটা যে একটা মানে ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া, এটা কিন্তু উল্লেখ করা নেই, বাট এটা উল্লেখ করতে পারলে তোমাদের সেই কনফিউশনগুলো ক্লিয়ার থাকতো। তো এটা যদি BR2 উল্লেখ করা নেই, BR2 থাকতে হইতো, তো দিলে তখন এনে কি উৎপন্ন হয়? তখন এখান থেকে উৎপন্ন হইতো হচ্ছে, এটা হচ্ছে C6 দিছিল, সরি, আচ্ছা এটা কত? C6H5 ছিল আর কি। তাহলে কী হবে? C6H5 দিয়ে NH2 এরকম উৎপন্ন হয়। এইটার সাথে পরবর্তীতে তুমি যখন HCl যুক্ত করলা তখন একটা হচ্ছে সাদা ধোঁয়ার সৃষ্টি করবে আর কি। কেন? কারণ এখানে H যুক্ত হবে, Cl যুক্ত হবে, এরকম। তাহলে বাট এটার পার্টের উল্লেখ নেই এখানে। কিছু প্রশ্নের ক্ষেত্রে, গুচ্ছের ক্ষেত্রে দেখছি কিছু পার্ট একটু এরকম করছে যে ইনফরমেশনগুলো না মানে হচ্ছে ক্লিয়ার না, কিছু জায়গায় একটু ঝামেলা আছে আর কি, এরকম। বাট এখন তোমাকে তো মানে চেঞ্জ করা লাগবে, কারণ তোমাকে ফেস করাই লাগবে, কারণ তোমার আসলে এটা তোমার লাইফ, তো তোমাকে আসলে যতটা সম্ভব ভালো করা যায়। সো টার্গেট এইগুলো তুমি পড়ে গেলেই মোটা দাগে তুমি 20+ আসলে চিন্তাভাবনা করতে পারবা। বাট এই 50টা দিয়ে কি হবে কিনা? আচ্ছা, এই 50টার মধ্যে তোমাকে কিন্তু প্যারালাল আর অনেকগুলো তথ্যের কথা কিন্তু বলছি না? সো এই তথ্যগুলো মাথায় রাখবা, আরও যে তুমি হচ্ছে মাস্টার ক্লাসটা দেখবা, তাহলে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। চলো এবার যদি যাই, হিলিয়ামের প্রথম এবং দ্বিতীয় শক্তি স্তরের শক্তির পার্থক্য কত? আচ্ছা, তো শক্তির পার্থক্য কীভাবে বের করে? ডেল ই সমান হচ্ছে E2 - E1, E2 মানে কি? E2 মানে হচ্ছে Z² আগে নিলাম, Z², তারপর হলো কি N2 স্কোয়ার, সাথে দিলাম হচ্ছে E1 দিলাম। নিচেটার ক্ষেত্রে দিলে কী হবে? ওই একই কথা, Z² N1 স্কোয়ার, সাথে দিলাম হচ্ছে E1, এরকম টাইপের। তাহলে আমি যদি এবার একটা কাজ করি, তাহলে আমি একটা কাজ করতে পারি কি, E1 × Z² কমন নিতে পারি, নিলে তাহলে কি থাকলো? 1/4 - 1/1। আচ্ছা, E1 এর মান কত? 13.6 ইভিতে চাইছে, তাই না? ওকে, আর জেটের মানটা কত? 2² কেন? জেট মানে হচ্ছে কি, এইটার যে ক্ষেত্রে যে ভর সংখ্যাটা যেটা হয় সেটা, এটার ক্ষেত্রে যে ভর সংখ্যাটা যেটা হয় সেইটা আর কি। ভর সংখ্যাটা কত এখানে? ভর সংখ্যা না, ঠিক, সরি, এটা হচ্ছে তার প্রোটন সংখ্যাটা, সেটা। তাহলে প্রোটন সংখ্যা কত? 2 স্কোয়ার করছি, তাহলে এখানকার জন্য একটা মাইনাস থাকবে, 13.6 এখানে মাইনাস থাকলো, আমার মাইনাস মানটা চাই নাই, বাট শক্তি পার্থক্য শুধুমাত্র চাইছে, এরকম। আচ্ছা, আসতেছে এখানে তাহলে কত বলছে? 1/4 মাইনাস হচ্ছে 1, তাহলে সবগুলো মিলাই টিলাই একটা হিসাব বের করো, কত হয় দেখি। 13.6 ইন্টু 4 এত, ইন্টু কত হবে? ইন্টু হচ্ছে 1/4, তার সাথে দিব হচ্ছে -1, এটা করলে যা হয় আর কি নিলাম। তাহলে দেওয়ার পরে থাকলো 40.6
এত 40 এটা মাইনাস আসে, তো এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় আর কি। তাহলে কত হয়েছে 40.8 এত হইল ইভি। তাহলে এটা আছে কিনা অপশনে? হ্যাঁ আছে, এই যে এটা আছে অ্যান্সারটা আর কি। বুঝতে পারছি তো আমরা? ওকে, পরের পার্টের দিকে যাই আর কি। ক্লিয়ার কথাটা? আচ্ছা, এখানকার ফর্মুলা হয়তো কারো মনে একটু ঝামেলা লাগতে পারে। EN যে কোনো কক্ষপথের জন্য বের করতে চাইলে এরকম করবা, জেড স্কোয়ার মানে প্রোটন সংখ্যা, এন স্কোয়ার, তার সাথে দেওয়া হচ্ছে E1 এর মান কত? E1 এর মান হচ্ছে -13.6 ইভি। এটা শুরুতে একটু বলে নিতে পারলে ভালো হতো আর কি। হ্যাঁ, ঠিক আছে, পরের পার্টের দিকে যাই। একটি বিক্রিয়ায় 10 ঘন্টা 30 ঘন্টা যথাক্রমে 50 ডিগ্রি সেলসিয়াস 50% অ্যান্ড 87.5% সম্পন্ন হলে এটি কোন ক্রমের বিক্রিয়া অনুসরণ করছে আর কি, তাই না? আচ্ছা, এটা তোমার বলে রাখি, যদি তুমি আসলে এটাকে 1 নম্বর দাগে দিয়ে আসতে পারো, তোমার ক্রম তোমার সিলেবাসেরই পার্ট না আসলে, তো শর্ট সিলেবাসের পার্ট না, বাট এটা আসলে তুমি দাগে দিয়ে আসতে পারো কেমনে। প্রথম ক্রমের বিক্রিয়ার ক্ষেত্রে একটা বিশেষত্ব আছে, ফার্স্ট অর্ডার বা প্রথম ক্রমের বিক্রিয়ার একটা বিশেষত্ব আছে আর কি। কি সেইটা বিশেষত্ব? বিশেষত্ব হচ্ছে এরকম টাইপের, ওইটার 100% থেকে 50%-এ নামতে, 100% থেকে নামতে যদি 50% যদি এক্স সময় লাগে, তাহলে 50 থেকে ওর 50% মানে 50 থেকে ওর 50% কত, তাহলে 25-এ নামতে ওই এক্স পরিমাণে সময়ই লাগবে। আবার 25-এর 50% নামা মানে কি 12.5-এ নামতে আবার ওই এক্স পরিমাণে সময় লাগবে। তার মানে সময়ের ব্যবধান আসলে কমে না, মানে 50% হইতে সেম সময়ই লাগে। এটা হচ্ছে তার সবচেয়ে সিগনেচার একটা ব্যাপার। তাই যদি খেয়াল করি, ধরো বিক্রিয়ার শুরুতে ওটা অ্যামাউন্ট ছিল কত 100, পরে হয়েছে 50, তারপরে হয়েছে এত, আস্তে আস্তে গিয়ে কত হয়েছে গিয়া এইটা হয়েছে আর কি। তাহলে এই যে এইটা খেয়াল করে দেখো, আমাদের শুরুতে ছিল কত, শুরুতেও ছিল 100 থেকে আস্তে আস্তে এত হয়েছে আর কি, তাই না? আচ্ছা, এখন 100টার ক্ষেত্রে একটু কনফিউজিং লাগতেছে না? আসলে 100 এরকম না, এই যে এইসব যেগুলো বলছে না, এই যে এত যেগুলো বলছে না, যে কি হলো বিক্রিয়া কতটুকু সম্পন্ন হয়েছে, কতটুকু সম্পন্ন হয়েছে কি বলছে, তাহলে বিক্রিয়ার শুরুতে তো বিক্রিয়া কোনো সম্পন্ন হয়নি, তাই না? বিক্রিয়া স্বয়ং সম্পন্ন হয়নি, তো শুরুতে আমি এটা 100 না বলে আমি যদি 0 বলি তাহলে সুবিধা হতো তোমাদের জন্য, তাই না? তাহলে হচ্ছে 0 ছিল, 0 থেকে 50%-এ বিক্রিয়া সম্পন্ন হয়েছে, তারপরে তার 25% সম্পন্ন হয়েছে। তাহলে প্রথম ধাপে লাগছে কত, প্রথম ধাপে সম্পূর্ণ লাগছে হচ্ছে 10 ঘন্টা, প্রথম ধাপে লাগছে 10 ঘন্টা, প্রথম ধাপে লাগছে হচ্ছে 10 ঘন্টা। তাহলে এটা হচ্ছে 50-তে, পরের 50-তে যখন গেছে, আগের থেকে তো 50 ছিলই, তারপরে গেছে 25, তাহলে 25-এর সাথে 50 যোগ করলে তাহলে কত হইলো, যোগ করলে তাহলে কত হয়েছে 75 সম্পন্ন হইতেও আবার লাগছে কত, 10 ঘন্টাই লাগছে। আবার এই 25-এর যদি এত যায় তাহলে কত লাগছে, আবার এখান থেকে আগে ছিল 75, আগে ছিল 75 তো সম্পন্ন হওয়া ছিল, তার সাথে 12.5 যোগ হয়েছে আর কি, এটা যোগ করে তাহলে কত হয়েছে 87.5, এতটুকু সম্পন্ন হইতেও আবার 10 ঘন্টাই লাগছে। তাহলে ইন টোটালি তাহলে কতটুকু সময় লাগলো, 0 থেকে শুরু করে 87.5 পর্যন্ত সম্পূর্ণ হইতে কতটুকু সময় লাগছে, তাহলে ইন টোটালি সময় লাগছে তাহলে কয় ঘন্টা বলো তো? ইন টোটালি সময় লাগছে তাহলে হচ্ছে 30 ঘন্টা। তাহলে প্রথমে লাগছে 10 আর 30 ঘন্টা পর গিয়ে ওইটা হয়েছে, তাহলে এটা কোন ক্রমের বিক্রিয়া হলো? তাহলে এটা হচ্ছে প্রথম ক্রমের বিক্রিয়া হলো, মাথায় রাখতে হবে জিনিসটা একটু। হ্যাঁ, ওকে। এবার যদি যাই, কোনটির ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি? এটা আমরা সবাই জানি, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, তাই না? উপর থেকে নিচের দিকে যত বাড়ে ইলেকট্রন আসক্তি কমে, ইলেকট্রন আসক্তি কমে। তাহলে কোনটার বেশি? ফ্লোরিনের বেশি, এটা তো হওয়া উচিত, বাট ফ্লোরিনের আকার ছোট, দ্যাটস ওয়াই কী হয়, ক্লোরিনটা যায় ফ্লোরিনের জায়গায়, ফ্লোরিনটা আসে ক্লোরিনের জায়গায়। তা সবচেয়ে বেশি কোনটা? এটা তো বেশি হওয়ার কথা, তাহলে সবচেয়ে বেশি কোনটা? এটা। তাহলে বেশির জায়গায় কে উঠে গেল এখন? ক্লোরিন উঠে গেছে না? তাহলে সেটা কী হবে? ক্লোরিন হবে ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি আর কি, গেল? ওকে, এবার যাচ্ছি হচ্ছে জিঙ্ক 2+-এর সাথে জিঙ্ক এত 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 করছে, জারণ দুটি বিজারণ বিভব দেওয়া আছে, তাহলে কোষ বিভব কত বলছে? এটা আমরা আগেও করছিলাম একটা এরকম, ই অফ সেল সমান হইল কত, ই অফ অক্সিডেশন প্লাস ই অফ রিডাকশন, এটা হচ্ছে আমাদের কাছে ফর্মুলাটা। তাহলে ই অফ অক্সিডেশন তাহলে কত, জিঙ্ক দিয়ে বলছে না, তাহলে জিঙ্ক আর কপার দিলে জিঙ্কের হবে অক্সিডেশন, জিঙ্ক থেকে জিঙ্ক 2+, এটা হলো অক্সিডেশন। আর কি হবে, ই থেকে কপার 2+ থেকে কপারে যাবে, এটা হচ্ছে আমাদের কাছে কি, এটা হচ্ছে আমাদের কাছে রিডাকশন আর কি। তাহলে অক্সিডেশনের মান কত? অক্সিডেশনের মান জিঙ্ক থেকে জিঙ্ক 2+, বাট দেওয়া আছে কি জিঙ্ক প্লাস থেকে এত, দুটোই বিজারণ দেওয়া আছে, তাহলে মানটাকে তাহলে কী করতে হবে, উল্টা নিতে হবে, উল্টা নিলে শুধুমাত্র মাইনাসটা প্লাস হবে আর কি। মাইনাসটা প্লাস হওয়া মানে 0.74, এর সাথে তাহলে কী হইলো, এর সাথে তাহলে আমার এইটা পার্ট যুক্ত হবে আর কি, এটা কিন্তু আবার উল্টানো লাগে না, এটা যা আছে তাই আছে, তাহলে 0.34 আছে।
যোগ করলে তাহলে কত হয়, তাহলে যোগ করলে 1.08 হওয়াই তো উচিত মনে হয়। তাহলে এইটা হচ্ছে অ্যান্সারটা। তাহলে কোনটা হলো, সি নাম্বারটা হচ্ছে অ্যান্সারটা, প্লাসই হবে কিন্তু, ঠিক আছে। ওকে, 42 আসে কোনটি অম্লধর্মী অক্সাইড নয়, কোনটি অম্লধর্মী অক্সাইড নয়। সাধারণত অম্লধর্মী অক্সাইড কারা, অধাতুর অক্সাইডগুলো অম্লধর্মী হয় সাধারণত। অধাতুর অক্সাইড অম্লধর্মী হয়, ঠিক আছে। অধাতুর অক্সাইড অম্লধর্মী হয়, অক্সাইড অম্লধর্মী হয়। তাহলে এইখানে তো ভাই সবাই অধাতু, তাই না, তাহলে কোনটা হবে আর কি। কিন্তু এই যে একটা জিনিস মাথায় রাখো, নাইট্রোজেন অক্সাইড সবগুলো যে আছে না, তার মধ্যে সবাই কিন্তু অম্লধর্মী না, নাইট্রাস অক্সাইড অম্লধর্মী না। এটা কিন্তু আমাদের আরেকটা তথ্য, সেটা কি জানো, এটাকে আমরা লাফিং গ্যাস বলি। তোমরা শুনছো না, লাফিং গ্যাস, এটা হচ্ছে লাফিং গ্যাস কিন্তু অম্লধর্মী না, এটা মাথায় রাখতে হবে আর কি, ঠিক আছে। একটা দিয়ে দুটো তথ্য। ওকে, তাহলে এবার আসি আইইউপিএসির নাম কি। ওই নামের ক্ষেত্রে বলছিলাম মনে হয় তিনটা জিনিসটা মনে রাখতে হবে। তো আমরা চলো লং চেইনটা দেখি হয় কিনা। 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, 3 নম্বর কার্বন, 4 নম্বর কার্বন, 5 নম্বর কার্বন আর কি। তাহলে আমরা 5টা কার্বন পেয়ে গেছি। তাহলে 5টা কার্বন যদি হয় তাহলে হচ্ছে এটার নাম কি হবে, এটা হচ্ছে 3টা কার্বন, 6টা কার্বন এখানে। আমরা এখানে কী করছি, এখানে তাহলে কী করছি, এটা হচ্ছে 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, 3 নম্বর কার্বন, 4 নম্বর কার্বন, 5 নম্বর কার্বন, 6 নম্বর কার্বন। তাহলে 6টা আছে। তাহলে দেখি আমরা এই যে হেক্স আছে কথাটা, তাহলে সবার মধ্যেই হেক্স আছে, তার মানে আমরা আর ওইটা দিয়ে দেখতেছি না, আমাদের ফাংশনাল গ্রুপ দিয়ে দেখা লাগবে আর কি। তাহলে এইটা হচ্ছে বেশি, তাহলে এটা দিয়ে আমরা নামকরণ আসবে, শেষের সাথে হেক্সাইন থাকতে হবে আর কি। তাহলে দেখি 1 নম্বর কার্বনে আইন আছে, 1 নম্বর কার্বনে কি আছে, 1 নম্বর কার্বনে আইন আছে। 3 নম্বর কার্বনে গিয়ে ইন আছে আর কি, ইন আছে, আর এখানে হচ্ছে আইন আছে। আচ্ছা, তাহলে 3-এ গিয়ে ইন কোথায় আছে, হেক্স 3 ইন 1 আইন, এই যে একটা অপশন আমরা পেয়ে গেছে, হেক্স 3 ইন 1 আইন, হেক্স 1 আইন 3 ইন, এটা কিনা। তারপর হচ্ছে যে হেক্স 1 আইন, হেক্স 1 হেক্সিনাইন, এরকম টাইপের না আর কি, হেক্স 3 ইন 1 আইন, এরকম টাইপের অ্যান্সারটা। ব্যাপারটা বুঝতে পারছি তো আমরা। ওকে, পরেরটাতে আমরা চলো যাই। আচ্ছা, ওকে, এটাতে যদি আমরা আসি 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এত বিক্রিয়া কেপি এর মান এত দেওয়া আছে, তো কেসি এর মান কত। আমরা যদি লিখি এখান থেকে কেপি সমান কেসি আর টি টু দি পাওয়ার ডেল এন, ডেল এন এর মান কত, এখানে ডেল এন এর মান হচ্ছে এটা 2 - 1 করলে 1 হয়, তাহলে কেসি আর টি টু দি পাওয়ার কত হলো, তাহলে 1 বের করতে বলছে, কার মান, কেসি এর মান। তাহলে কেসি এর মান তাহলে কত হবে, কেসি এর মান হচ্ছে কেপি ডিভাইডেড বাই হইলো আর টি হবে আর কি। তাহলে কেপি এর মান কত, কেপি এর মান হচ্ছে 8.314 ইন্টু 10 টু দি পাওয়ার 2 ডিভাইডেড বাই আর এর মান কত, আর এর মান কত, আর এর মান হচ্ছে 8.314 নিব এখানে, কেন, কারণ উপরে অলরেডি প্যাসকেল বলে দিচ্ছে আমারে, আমি ওই জন্যই নিচ্ছি আর কি। এখানে টি এর মান কত, টি এর মান 27 যেহেতু, তাহলে আমাকে নিতে হবে তাহলে কত, 300 নিতে হবে। নিলে আমি এবার হিসাব নিকাশ করব, এটা কেটে দেওয়া যায়, আমি খালি মুখেই হিসাব নিকাশ করি, এটা তো অনেক সুন্দর একটা হিসাব নিকাশ, তাই না। তাহলে 1/3 আসতেছে, তাহলে কোনটা অ্যান্সারটা হবে, ডি নাম্বারটা অ্যান্সারটা হবে আর কি। ব্যাপারটা ক্লিয়ার। ওকে, পরেরটাতে যাই। এল মানে অ্যালুমিনিয়াম মৌলের 3p1 ইলেকট্রনিক কোয়ান্টাম সংখ্যার মান বের করতে বলছে, তার জন্য আমাদের সাথে NLM এর মান বের করতে বলছে এরকম। তাহলে 3 মানে হচ্ছে কি, n এর মান তাহলে হচ্ছে 3, p মানে হচ্ছে l এর মান তাহলে হচ্ছে 1। প্রথম ইলেকট্রন যেহেতু তাহলে হচ্ছে এটা px এ গেছে, তাহলে এটা হচ্ছে px এ গেছে, px যাওয়া মানে হচ্ছে কি +1, তাহলে 3 1 +1, 3 1 +1 বা 1 লিখলাম আর কি, তাহলে 3 1 1, তাহলে কোনটা হলো 1 নাম্বারটা, বুঝতে পারছি তো। ওকে, কোনটি ফেরোম্যাগনেটিক ধাতু, ফেরোম্যাগনেটিক কোনগুলো যেন, ফেকোনি বলে এটাকে, ফেকোনি, ফেরাম, কোবাল্ট, নিকেল, এরা হচ্ছে কি ফেরোম্যাগনেটিক ধাতু আর কি, ঠিক আছে। তাহলে কোনটা, নিকেল এখানে আছে প্রেজেন্ট, দেখো এই যে এটাতে ফেকোনি, এটা মনে রাখতে পারলেই হবে। তারপরে কোনটা আসতেছে, কোন মূলকটি বেনজিন চক্রে বিক্রিয়ায় মেটা নির্দেশক। আচ্ছা, তাহলে ধরলাম যেগুলো গ্রুপ যুক্ত থাকতে পারে এক্স ওয়াই হতে পারে, এরকম টাইপেরই হইতে পারে। তুমি যদি দেখো এক্স মৌলটার তড়িৎ-ঋণাত্মকতার মান ওয়াইয়ের তুলনায় বেশি, তাহলে তখন সেটা কি হবে, তখন সেটা হচ্ছে অর্থপ্যারা হবে আর কি, তখন সেটা হইল অর্থপ্যারা, এটা কিন্তু তড়িৎ-ঋণাত্মকতার কথা বলছি কিন্তু। আর তুমি যদি দেখো এক্স এর মানটা কম, ওয়াই এর মানটা আসলে বেশি, তড়িৎ-ঋণাত্মকতার মানটা, তখন এটার নাম আমরা কী বলি, তখন আমরা মেটা নির্দেশক বলি আর কি, ঠিক আছে। এবার ঘটনার মধ্যে একটু আসো তো,
আমার মধ্যে একটা আসো তো, এটা কারা কারা, যেমন ধরো যে NH2 আছে, NH2, আবার কোনটা আছে CH3 আছে, ঠিক আছে। এই যে জিনিস OH আছে, তুমি দেখো প্রথমটার ক্ষেত্রে তড়িৎ ঋণাত্মকতার মানটা বেশি, প্রথমটার ক্ষেত্রে তড়িৎ ঋণাত্মকতার মানটা বেশি, এই জন্য এটা কি অর্থ প্যারার কথা বলছি এখানে, ঠিক আছে। আর পরেরটার ক্ষেত্রে কি হলো CHO, আবার ধরো NO2, আবার ধরো COOH, দেখো প্রথমটার তুলনায় পরের এগুলো তড়িৎ ঋণাত্মকতার মান বেশি থাকে আর কি, এই জন্য এটা তোমার কি বলছি ভাইয়া, মেটা নির্দেশক বলছে। তাহলে কোনটা হবে 2 নাম্বারটা। মেটা নির্দেশক মানে নিষ্ক্রিয়কারী গ্রুপ, মেটা নির্দেশক মানে কি নিষ্ক্রিয়কারী গ্রুপ, এটাও প্রশ্ন হতে পারে, নিষ্ক্রিয়কারী গ্রুপ। আর এইটা মানে কি, এটা হলো সক্রিয়কারী গ্রুপ, বেনজিন বলা হয় সক্রিয়কারী গ্রুপ, প্রশ্ন কিন্তু এটা হইতে পারে, ঠিক আছে। হইলে কিন্তু ভাইয়া তুমি অ্যান্সার করতে পারবা, এটা বিশ্বাস করতেছি আপাতত। চলো দেখি 48 নম্বরে কি বলছে, 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হিলিয়াম গ্যাসের আরএমএস বেগের মান হচ্ছে C সমান 3RT ডিভাইডেড বাই হইল M, এইটাকে আমাকে নিতে হবে। এখন 3 এর মান তো 3 হয়, আর এর মানটা কত আর, টি এর মানটা কত, টি এর মানটা 27 আছে যেহেতু, এটাকে নিতে হবে হচ্ছে 300-তে নিতে হবে। তাহলে এটা কত হইলো 300 ডিভাইডেড বাই এম এর মান কত, এম এর মান কত, এম এর মান হচ্ছে হিলিয়াম যেহেতু বলছে, মাথায় রাখো হিলিয়ামের ভর কত, এর ভর হচ্ছে 4, তাহলে 4 ইন্টু 10⁻³ এইটাকে এখন হিসাব নিকাশ করা লাগবে। এটাকে হিসাব নিকাশ করলে কত হয়, এটাকে হিসাব নিকাশ করলে আসে হচ্ছে এই যে 900 ডিভাইডেড বাই দিলাম হচ্ছে 4, তার উপরে দিলাম হচ্ছে 10⁻³ এর সাথে দিলাম হচ্ছে আর, কেন এইটাকে উপরে তুলে দিছি, এটা হচ্ছে এরকম করে ঘটনাটা ঘটাইতেছে আর কি। দেখি একটু ঘটনা কি হয়। তাহলে এখান থেকে যদি আমরা কাটাকুটি করতে চাই, বাট পরে করব, 9/4, এই পাশে লিখলাম হচ্ছে 10⁵, এর মধ্যে লিখলাম হচ্ছে কত, এর মধ্যে লিখলাম হচ্ছে এই যে আর লিখছি, এর মধ্যে এখন টোটালটাকে রুট করতেছি, তাহলে কত আসবে, এখানে আসবে হচ্ছে 3/2 আসবে, ইন্টু এটা কত আসবে, ইন্টুর ক্ষেত্রে এটা আসবে হচ্ছে আর ইন্টু 10⁵, এরকম একটা ব্যাপার স্যাপার আসবে। বাট এইটা আমাদের কাছে না, এখানে অপশনের মধ্যে নাই, এটা হচ্ছে আমাদের কাছে অপশনের মধ্যে এটা নাই আর কি। তাহলে এটাকে আমরা ব্ল্যাঙ্ক অ্যান্সার রাখতেছি আপাতত, বাট অ্যান্সারটা হচ্ছে এরকম টাইপের করে কাজ করবে আর কি। পুরোটা বুঝতে পারছি, ওকে গেল। এবং পরের পার্টের দিকে আমরা যাই। বেনজিনের নাইট্রেশনের জন্য কোন নাইট্রেটিং এজেন্টটা আসলে দরকার, কোনটা দরকার, নাইট্রেশন বিক্রিয়া করার জন্য আমার একটা নাইট্রোনিয়াম আয়ন দরকার, কারণ এই বিক্রিয়াটা কেমন হয় একটা আর কি, ইলেকট্রোফিলিক বিক্রিয়া আর কি, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। নাইট্রোনিয়াম আয়ন কোনটা, এইটা হচ্ছে নাইট্রোনিয়াম আয়ন, এটা নাইট্রোজেন ডাইঅক্সাইড, এটা হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইডের ক্ষেত্রে এটা হচ্ছে হ্যালাইটের কথা বলছে এখানে, এটার নাম হচ্ছে নাইট্রেট আয়ন, আমরা বলতেছি নাইট্রাইট আয়ন বলতেছি, সরি, এটা হচ্ছে কি নাইট্রোজেন ডাইঅক্সাইডে তার ফ্রি রেডিক্যালের কথা বলতেছি এরকম টাইপের, বাট আমার নাইট্রোনিয়াম আয়নটা লাগবে, নিয়ে নিয়েছি গেল। লাস্ট, আধুনিক পর্যায় সারণীতে মৌলসমূহের ভৌত এবং রাসায়নিক ধর্ম পর্যায়ক্রমে নিচের কোনটি সংখ্যার ভিত্তিতে আবর্তিত হয়, কোনটি ভিত্তিতে আবর্তিত, তোমরা নিজেরা একটু বলো তো আমাকে, কোনটা ভিত্তিতে আবর্তিত হয়। এটা হচ্ছে প্রোটন সংখ্যার ভিত্তিতে আবর্তিত হয়, তাই না। প্রোটন সংখ্যা কিসের ভিত্তিতে হয়েছে, যে আমার ক্ষেত্রে হিসাব নিকাশ করলে এর প্রোটন সংখ্যা তো 1 2 3 4 এরকম করে হয়েছে আর কি, তাহলে হচ্ছে প্রোটন সংখ্যার ভিত্তিতে আবর্তিত হয়েছে গেল। সো এই হলো আমাদের আজকের পড়াশোনা। আমরা যেটা কাজ করছি, যা পড়ছি দেখছি শুনে, তুমি যদি এখন গুচ্ছের প্রস্তুতি খুব ভালোভাবে নিতে চাও, এই প্রশ্নগুলো খুব ভালো করে দেখবা, এই প্রশ্নগুলোর ক্ষেত্রে সবগুলো প্রশ্ন যাচাই বাছাই করে করে বুঝে পড়বা, তুমি মাস্টার ক্লাসটা ভালো করে দেখবা। এখন আসো, তুমি যদি চাও যে গুচ্ছের মধ্যে 20 পাইতে চাও, 20+ তুমি পাইতে চাও, তা তুমি এখন কী করতে পারো, তোমার হাতে মাত্র সময় আছে, আর মাত্র কয়েকটি 3 থেকে 4টা দিন বাকি আছে তোমার কাছে। এর মধ্যে তুমি কী করতে চাও, যে কেমিস্ট্রির পার্টে আমি তোমার বলতে পারি, আমি তো অন্য কিছু তোমার বলতে পারি না, কেমিস্ট্রি পার্টের মধ্যে তুমি কী হবে 20+ মার্ক পাইতে চাও। আসো, তোমার একটা পুরো প্রসেসটা বলতেছে। তুমি প্রথম যে কাজ করবা, প্রত্যেকটা এমসিকিউ ভালো করে লক্ষ্য করবা, এই যে এখানে যেগুলো 50টা এমসিকিউ দিয়েছি সেইগুলো আর কি, এই প্রত্যেকটা 50টা এমসিকিউ খুব ভালো করে লক্ষ্য করো, এটা হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয় কাজটা হচ্ছে কি জানো, এক্সট্রা তথ্য যেগুলো দিছি না, ধরো আমি তোমাকে পড়াইতে গেছিলাম হচ্ছে এই অ্যাসিডের কথা, বাট অ্যাসিডের মধ্যে পড়তে কি অনেক দূর অন্যান্য অ্যাসিডগুলো পড়াই দিয়ে আসছি, বাট অনেক দূর বলতে কি প্যারালাল প্রশ্নগুলো অন্যান্য বিগত বছরগুলোতে আসছে, সেগুলো তোমার পড়াই ফেলছিলাম। এই এক্সট্রা তথ্যগুলো লিখে নিজেরটা সুন্দর একটা নোট বানাও। তারপরে কাজটা কি, নোটটা বানানো শেষ না, মাস্টার ক্লাসটা দেখছো, যদি দেখে থাকো তো আরেকবার দেখো, অথবা তুমি চাইলে ওই মাস্টার ক্লাসে যে নোটটা বানাইছিলা না নিজের হাতে, ওইটা দেখো আর কি, এটা অলরেডি আপলোড করে দেওয়া আছে, এটা দেখো। তারপরে আবার তুমি একটা কাজ করো, তুমি নিজে ভিডিওটা দেখতে গিয়ে, তুমি দেখা গেল প্র্যাকটিস করতে গিয়ে কোনো ভুল করছো না,
তুমি সেই ভুল করা টপিকগুলো আরেকবার তুমি ঝালাই করে নাও আর কি। তুমি এই প্রসেসের দিকে আগাও ভাইয়া, এই 50টা এমসিকিউ আর তুমি যদি মাস্টার ক্লাসটা দেখে আগাও, আমার মনে হয় তুমি এই 25-এর মধ্যে 20+ ইজিলি তুমি আসলে কনফার্ম করতে পারবা। আর আমি মন থেকে চাই তুমি আসলে ভালো করো। আর তোমাদের সাথে আমার গুচ্ছের জার্নির মধ্যে আমি অনেকগুলো ভিডিও দিয়ে ফেলছি, এই গুচ্ছের মধ্যেও আমি ভিডিও দিয়ে কাজ করছি। সো এটা আমার কাছে তোমাদের গুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য একটা কেমিস্ট্রি অংশের থেকে প্রায় বলতে পারো লাস্ট ইনপুটে, বাট চেষ্টা করবো আরও যদি কিছু সলভ করে দেওয়া যায় তো দিয়ে দিব। বাট এই পর্যন্ত তোমরা এতটুকুকে পুঁজি করে সামনের দিকে আগে যাবা। আর মাথায় রাখবা ভালো হবে যে তুমি যে টপিকগুলো পড়তেছো, টপিকগুলো কিন্তু খুব বেশি টপিক না, খুব কম সংখ্যক টপিক আর কি। আর কয়েকটা প্রশ্ন একটু ঝামেলা থাকে, ওই প্রশ্নগুলো ঝামেলার প্রশ্নগুলোতে এঙ্গেজ না হয়ে বা যদি উত্তর যদি না থাকে এঙ্গেজ না হয়ে তুমি পরের প্রশ্নের দিকে যাবা আর কি। খুব বেশি করে ওটার মধ্যে আটকে থাকবা না, ঠিক আছে? তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং সবচেয়ে বড় কথা একটা, ভালো করে পড়াশোনা করে আগায় যাও। নিজে যে স্বপ্ন পূরণের যে জার্নিটা দেখছো, সেই স্বপ্ন পূরণের জার্নির দিকে বাধা হয় এমন কোনো জিনিসের জন্য আটকে থাকবে না আর কি। নিজের স্বপ্নটা সবার আগে পূর্ণ করার দিকে নজর দিবা, তারপর অন্য কিছু। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।